প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল আহসান। আজকে বেশ ঘটনাবহুল একটি দিনই বলা যায়। অনেকগুলো ঘটনা ঘটেছে। তার ভিতরে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। যে প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ দিয়েছিল, সেটি নিয়ে আজকে ট্রাইব্যুনাল বলেছে যে এইখানে খুন গুমের আসামিরা কে কোথায় থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে ট্রাইব্যুনাল। এটি চিফ প্রসিকিউটর জানিয়েছে। এছাড়া আমরা জানি যে ইতালির রোমে সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে ন্যায় বিচার এবং জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রামে বলেছেন সরকার সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও অপরাজনীতি ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। এখানে তিনি পিআর প্রসঙ্গেও কথা বলেছেন পিআর পদ্ধতির সাথে জনগণ পরিচিত নয়। আবার এদিকে পিআর পদ্ধতি এবং প্রচলিত উভয় পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সিএসির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তারা এটি বলেছেন। আবার এদিকে নির্বাচন নিয়ে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন ভারত বা অন্য কোনো এজেন্ট নির্বাচনে বাধা দিতে পারবেন না। একই সঙ্গে তিনি বলেছেন শাপলা প্রতীকেই তারা নির্বাচন করবেন। এছাড়া ইনোভেশন, থিঙ্ক ট্যাঙ্ক ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম, এই তিনটি সংস্থা আজকে একটি জরিপ করেছে। সেই জরিপের ফলাফলে দেখা যাচ্ছে যে দেশের তরুণদের মধ্যে 37% তরুণ এখনও সিদ্ধান্তই নিতে পারেনি যে তারা কাকে ভোট দিবে। সেখানে 68% মানুষ বলছেন এই জরিপ অনুযায়ী যে পিআর সম্পর্কে তারা ভালোভাবে জানেন না। এই জরিপে এর বাইরে 3.8% জনগণ বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে তারা ভোট দিবে না। যদিও বিএনপির পক্ষে মত 41.3% এবং জামাতের পক্ষে 30.3%। এই সংবাদগুলো যেমন রয়েছে এগুলোকে ছাপিয়েও আমরা দেখেছি আজকে দিনভর রাজনীতির আলোচনায় সংবাদের শিরোনামে ভোট জোটের রাজনীতির কথা আমরা জানি। যদিও এই প্রসঙ্গে পত্রিকাগুলোতে এক ধরনের কথা বলছে, সেখানে নাগরিক ঐক্য, এনসিপি, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের যে 6টি দল তারা সহ একটি জোটের কথা যেমন আছে, ঠিক তেমনি বিএনপির পক্ষ থেকেও একটি জোটের কথা বলা হচ্ছে, সেখানেও আলোচনায় আছে। যদিও হেফাজতে ইসলামের মামুনুল হক তিনি বলেছেন যে তারা নির্বাচনী কোনো জোটে যাবে না। তো এই যখন বাস্তবতা, তখন আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ভোট জোটের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। 2 জন ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা শুরুতেই তাদেরকে পরিচিত করব। একেবারে সর্বডানে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং তারপর রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং কিছুক্ষণের মধ্যে দর্শক আমাদের মাঝে যোগ দিবেন। এছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি ছিলেন, বর্তমানে যিনি ভাইস চেয়ারম্যান, ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনিও আমাদের মাঝে এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি শুরুতেই মান্না ভাই আপনার কাছে যে একটি বড় ভূমিকা দিচ্ছিলাম, সেই ভূমিকার জায়গা থেকেই একটু প্রশ্ন করতে চাই। আমরা যতটুকু জানি আমাদের আজকে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও ছিল যে ভোট জোটের রাজনীতিতে একটি বড় 9 দলের একটি জোট হতে যাচ্ছে, এরকম একটি কথা শোনা যাচ্ছে, যেটি গত বৃহস্পতিবার এর একটি সভা ছিল সম্ভবত উত্তরায় আসমা আব্দুর রবের বাসায়। তো আসলে এটি যখন আমরা এই সংবাদটি যখন আমরা করি, তখন আমরা এই সংবাদটিও দেখি যে বিএনপির সঙ্গেও আসন ভাগাভাগি কিংবা ভোট জোটের রাজনীতির হিসেবও চলছে এই গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি সমমনা যে দলগুলো। বাস্তবতাটা আসলে কি? মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, এই যে আমরা বিশেষ করে যারা সাংবাদিকতা করি, মিডিয়াতে আছি, আমরা যে লিখি, বলি বা প্রচার করি, সব সাংবাদিকদের কথা বলছি না, মালিক সহ। আমরা তো এক অর্থে 4th স্টেটের মতো, আমরা ওপিনিয়ন বিল্ড করি পাবলিকের, মানে ওনারা, এবং এটা দিয়ে দেশের রাজনীতির একটা গতিপথ নির্ণয় করে দিই। এটা খুব দায়িত্বশীলতার সাথে করা হয় না। অবজেক্টিভ জার্নালিজম বলতে যেটা বোঝায় সেটা করা হয় না। ইভেন ধরেন পাবলিক জার্নালিজম বা পাবলিক ইন্টেলেকচুয়ালিজম যাকে বলে, এটাও করা হয় না। একটা খবর তো বাতাসে আসতেই পারে, ওই খবরটা প্রুভ করা দরকার, তার ভেতরে কী আছে, নির্যাস কী, ডাইরেকশন কী, বুঝলে হয় কি আপনি দেশকে, রাজনীতিকে একটা ডাইরেকশন দিতে পারেন, প্রপারলি গাইডও করতে পারেন। যখন যখন সংস্কার কমিশন তথা ঐক্যমত্য কমিশনের আলোচনায় একভাবে আটকে যাচ্ছিল মনে হচ্ছিল, বেশ সংশয় তৈরি হয়েছিল, ভোট কী হবে, ঐক্যমত্য এটল কী হবে, কোনো জুলাই সনদ হবে,
এইরকম একটা পরিস্থিতিতে আমরা গণতন্ত্র মঞ্চে যারা আছি তারা নিজেরা কথা বলছিলাম যে আমাদের কিছু করা উচিত, সবার সাথে কথাবার্তা বলি, কারণ আমরা তো এখন পর্যন্ত একটা নিউট্রাল পজিশনে আছি, আরও হয়তো আছেন অনেকে, আমরা কথা বলি সবার সঙ্গে। সেই হিসেবে প্রথম এই নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির সাথে আমাদের বৈঠক। আচ্ছা, এবার ইন্টারেস্টিংলি ওই দিনই বিকেলবেলা সালাউদ্দিন আহমেদ একটা বক্তৃতায় গণভোটের পক্ষে তার মত বলেছিলেন। গণভোট যে কোনো বিচারে জনগণের রায় নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম, এটা যদি হয়ে যায় তাহলে ওটিকার কোনো প্রশ্ন করার জায়গা থাকে না। তা আমরা মনে করলাম তাহলে তো আমরা একটা সমাধানের দিকে গেছি, প্রায় কথা বলি। এইভাবে প্রথম আমরা এই তিনটা দলের সঙ্গে বসছি। সেদিন এটা নিয়েই কথা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন, এজেন্ডাটা এটাই ছিল। পরবর্তী কোনো বৈঠক আর নির্ধারণ করা হয়নি। আমাদের জোটের প্রবীণ নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএইচডির সভাপতি, ডাকসুর ভিপি ছিলেন জনাব আসম আব্দুর রব, অসুস্থ মেলা দিন ধরে। তো ওনার স্ত্রী ভাবি আমাদের এমনি দাওয়াত করেন মাঝে মাঝে, ওরকম একটা দাওয়াত করেছিলেন এবং বলেছিলেন যে এই যে 9 দল মিলে বসলাম তাদের সহ আমরা বসি। আচ্ছা, আচ্ছা। এটাই বিভিন্ন ব্যস্ততার মধ্যে হচ্ছিল না, ডেটটা ঠিক হলো একটা, সেই ডেটেই আমরা বসলাম। কিন্তু এটার কোনো এজেন্ডা ফিক্স ছিল না যে এই আলোচনাটা করব বা এইটা আমাদের টার্গেট, এরকম না। ভাবি বললেন আমার বাসায় আসলে রব্বাইকে দেখলেন, উনি একটু সবাইকে দেখলে খুশি হয়, কথাবার্তা বললেন, খাওয়া দাওয়া হলো, ডিনার করাবো আমি, সেইভাবে গেছি। কিন্তু খুবই স্বাভাবিক যে মানে 9টা দলই তো রাজনৈতিক, এবং তার মধ্যে গণ অধিকার পরিষদ বা এনসিপি, মানে এই দুটো, না আমি সব পার্টির কথা বলছি, আমি দুটোর কথা বলছি, খুব সাম্প্রতিককালে গড়ে ওঠা, বেড়ে ওঠা আন্দোলন এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়া দুটো সংগঠন। এটা একটা গুরুত্ব আলাদাভাবে পাওয়াই উচিত, পায়ও। সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু আমরা কোনো নিউজ পেপারকে বলি, কিছু কাউকে বলি, সেইখানে কথা উঠেছে। এবং কথাটা এরকম আসছে যে একটা নির্বাচনকে অর্থবহ করা যায় কীরকম করে, নির্বাচনকে ইতিবাচক দিকে নেওয়া যায় কীরকম করে, এই নির্বাচনের মধ্যে দিয়ে গণ আন্দোলনের মধ্যে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা জনগণের, একটা ভালো বাংলাদেশ, বাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তোলার দিকটা কীরকম হতে পারে। তার মানে সেই রকম একটা নতুন রাজনৈতিক শক্তির উন্মেষের মধ্যে দিয়ে ঘটতে পারে কিনা, এইভাবে আলোচনাটা গড়িয়েছে। তো গড়তে গড়তে ন্যাচারালি যায়, তার সামনে নির্বাচন কিভাবে করা যায়, আমরা কি নিজেরা বলে ভাবতে পারি। মানে এইটা খুবই গোছালো আলোচনা তা না, কিন্তু খুবই অগোছালো আলোচনা তাও না। সবগুলো মানুষই এখানে আন্দোলন করা লোক বা রাজনীতির মধ্যে সক্রিয় লোক, এবং তারা বোঝেন সোঝেন, তারা এগুলো বলেছেন। একটা ডিরেকশন পেয়েছে সেরকম না, কিন্তু তবু সবার আকাঙ্ক্ষার ব্যাপারটা প্রকাশিত। এবং সেই আকাঙ্ক্ষাটা এরকমই ছিল যে আমরা যদি দেশটা বদলাতে চাই তাহলে বদলাবার উপযোগী ইনস্ট্রুমেন্ট বা গভর্নমেন্ট লাগবে। আর সেরকম গভর্নমেন্ট যদি লাগে তাহলে সেরকম পলিটিক্যাল ফোর্স থাকবে, সেটা ইন্ডিভিজুয়াল পার্টি হতে পারে, সেটা জোটও হতে পারে। এই লক্ষ্যে জোটের কথাও আসছে। বিষয়টা এতদূর। আমরা কোনো প্রেস ব্রিফিং করিনি, দলগুলোর পক্ষ থেকে কিছু বলিনি, কারণ আমরা আবার এই সময় কেউ কারো কাউন্টার দাঁড়িয়ে যেই তা বলবো না। কারণ এখনও পর্যন্ত মানে আন্দোলন যেটা করলাম তার যে লক্ষ্য, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সনদকে বাস্তব রূপ দেওয়া, তার একটা লিগ্যাল বেসিস তৈরি করা, একটা গ্রহণযোগ্য গুণমান সম্পন্ন নির্বাচন করা, সব কিছুর জন্যেই জাতীয় ঐক্য দরকার। এবং আমরা যদি জাতীয় ঐক্য ডিফাইন করছি, রাজনীতি যখন করছি, ভোট যখন আছে তখন তো মত পার্থক্য হবেই, এক পক্ষ আরেক পক্ষ সমালোচনা করবেই। তারপরেও এইভাবে লক্ষ্যটা ডিফাইন যদি থাকে তাহলে আমরা ঐক্য রেখেও, যেটাকে ইউনিটি উইথ ডাইভার্সিটি বলে, সেই কাজটা করতে পারবো। তো সেই রকম করেই আমরা এখনও অগ্রসর হচ্ছি। সুনির্দিষ্টভাবে কোনো জোট হয়নি। আমরা 15 বছর ধরে একসাথে আন্দোলন করেছি, বিএনপি সহ। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছেন, সরকার মানে আওয়ামী লীগ থাকতেই, যে আমরা এই যে কথা বলছি খালি তো দল পরিবর্তনের জন্য করছি না, আমরা সরকার পরিবর্তনের জন্য করছি না, আমরা সমাজ বদল করতে চাই। সমাজ বদলের যে এজেন্ডা, সংস্কার, সেটাও যদি একসাথে বাস্তবায়ন করতে পারি, সে কথা ভাবা দরকার।
তারই সূত্র ধরে উনি বর্তমানে বলছেন নির্বাচনটাও কি একসাথে করতে পারি, আপনারা কারা কারা নির্বাচন করতে চান, কতজন আপনাদের কোনো লিস্ট আছে, আমরা লিস্ট নিয়ে বসতে পারি কিনা। কথাটা এত দূর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো লিস্ট দেই নাই, লিস্ট নিয়ে বসিনি, কিন্তু দেব এবং বসবো, তা আবার বলছি। তার মানে এটা এখনো খুবই ভ্রূণের মতো আছে, কিন্তু মেন্টালি সবাই সেট আছি যে আমরা এককভাবে কেউই পারবো না। ইভেন যদিও তারেক রহমান বলেছেন যে ওনারা একাই নির্বাচন করতে পারেন, একাই ক্ষমতায় যেতে পারেন, তবু তাহলে আমাদের চাইছেন কেন? তার মানে এটারও একটা রিয়েলিটি আছে যে জোটটা লাগবে, মানুষ একীভূত বা একত্রিত দেখতে চায়। সেই বোধ থেকেই আমার মনে হয় যে জোটের রাজনীতির প্রশ্ন আসছে। এটা তো বাংলাদেশের ব্যাপার না, এটা আপনি ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, সর্বত্রই এটা আসছে। মানুষ এটা চায় বিভাজন যত কম করা যায়, যত বেশি মিল দেখানো যায়, মানুষ এটার আকাঙ্ক্ষা করে এবং সেই আকাঙ্ক্ষাটা জাগরুক আছে, সেটার ভিত্তিতে তৎপরতাও চলছে। আচ্ছা মান্না ভাই, আপনার কাছে আমি আবার একটু আসবো, তার আগে প্রশ্নটা একটু বলেই যাই। সেটি হচ্ছে যে যেমন এটি বললেন যে একেবারে কনক্রিট কোনো ডিসিশন বা আলোচনা না, আবার একেবারে ইনফর্মাল তাও না, অর্থাৎ সেখানে আপনাদের যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটি নিশ্চয়ই এখানে বলার মতো সব কিছু নাও, কিন্তু এতটুকু জানতে চাই যে আপাতত যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া বা সামনের দিকে কিভাবে আগাবে সেগুলোই কি আলোচনার টপিক ছিল, নাকি একেবারে নির্বাচন কেন্দ্রিক আলোচনা ছিল, আসন ভাগাভাগির বিষয়গুলো, সেই বিষয়গুলো? মানে যেটা আমরা চায়না কিচেনে বসছিলাম, এই মানে কারণ বাজারের এখানে, কারণ মাঝে ঠিক না, এটা হাতিরঝিলে। ওটা কি মসজিদের ওইখানে, পাটার মসজিদে এই হ্যাঁ, পাশে, হ্যাঁ, হাতিরপুল। ওইখানে ঠিক ভোট জোট আসেনি, এসছে দুর্বলভাবে। ওকে। আর উত্তরায় রব্বাইয়ের বাসায় মিটিংয়ে কোনো ডাইরেক্ট এজেন্ডা ছিল না, কিন্তু এইটাই প্রিন্সিপাল ফোকাস ছিল। ওকে। কিন্তু এইটা আবার আলোচনা করে কোনো কনক্লুশনের জায়গায় যায়নি, কারণ সেটা কারো ইন্টেনশনও ছিল না, কারো মাথার মধ্যে ছিল না। যেমন ধরেন আমরা প্রত্যেকে বলেছি, প্রত্যেকেই নিজের নিজের দলগুলো ভেবে টেবে আসেন, আমরা পরে আবার বসবো। ওকে, আচ্ছা আমরা তাহলে একটু ভিন্ন দলের কথাও শুনি। আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো কিছুদিন আগে আপনাদের সম্ভবত যেটি নির্বাহী কমিটির যে বৈঠক সেটি ছিল, সেখানেও এটি নিয়ে ভোট জোটের নিয়ে কথা হয়েছে। বিশেষ করে আমরা যতটুকু জানি, ভুল থাকলে আপনি কারেকশন করবেন, এবং আপনার বক্তব্য জানতে চাই যে বিএনপির পক্ষে কেউ মত দিয়েছে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার, আবার কেউ বলছে যে জামাতের সঙ্গে গেলে ট্যাগ লাগবে, আবার কেউ বলছে যে না, আমাদের নিজেদের রাজনীতি দাঁড় করানোর জন্য নিজেদের আলাদাভাবে রাজনীতি করতে হবে। এনসিপি এখন কি ভাবছে? ধন্যবাদ। আমি দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সম্মানিত সহ আলোচক মান্না ভাইকে শুভেচ্ছা। মূলত এনসিপির সামনে নির্বাচন এমন একটি সময় এসেছে, তো এনসিপি আসলে দল হিসেবে এখনও জনগণের কাছে যাওয়ার ওভাবে সুযোগ পায়নি। এনসিপি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে মূলত কিছু এজেন্ডাকে সামনে রেখে। এর মধ্যে সবচেয়ে বড় এজেন্ডা হলো যে আপনার জুলাইয়ের যে বিচার, জুলাইয়ের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটার বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত হলো এখানে যে ঐকমত্য কমিশনের যে সংস্কারের আলাপ আলোচনাগুলো হচ্ছিল সেগুলোতে কার্যকরভাবে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করা। এখন আমাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের একটা বড় গ্রাউন্ড ছিল যে আমরা বুঝতে পারছিলাম যে সরকার মূলত রাজনৈতিক দলগুলো নিয়েই সংস্কারের এজেন্ডা, সংস্কার আলাপ আলোচনা বাস্তবায়ন করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকে এখন পর্যন্ত যে জায়গাটায় অবিচল আছি সেটা হলো যে কোনো মূল্যে একটা ডুয়েবল আপনার সংস্কার এখানে করে যেতে হবে। এই এত বড় গণ অভ্যুত্থানের পর আমরা এই যে গত 8 মাস ধরে আলাপ আলোচনা হলো, যেখানে রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, তো এই তাদের ঐকমত্যের পর আমরা এটাকে আসলে যদি বাস্তবায়নের দিকে না নিয়ে যেতে পারি, তাহলে এটা একেবারে গণ অভ্যুত্থানের ফসল যেভাবে আমরা ঘরে তুলতে পারবো না। পাশাপাশি এই যে রাজনীতিবিদরা একমত হওয়ার পর এই ঐকমত্যের আসলে কোনো আইনি ভিত্তি নেই, ঐকমত্যের কোনো আপনার ভবিষ্যৎ রূপরেখা নেই, এটা যদি জাতির সামনে স্পষ্ট হয়, তো পরবর্তীতে আমরা দেখেছি 1/11-এর পর যেভাবে সংস্কারকে গালিতে রূপান্তর করে ফেলেছে, সংস্কারপন্থী বলে দলের ভিতরে দলের বাইরে মার্জিনালাইজ করেছে, বিভিন্নভাবে শাস্তিযোগ্য করে তোলা হয়েছে। আপনার এই অভ্যুত্থানের পরও যদি সংস্কারটা আপনার রিয়েলিটিতে না আসতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে সংস্কার বিষয়টা এরকমই থাকবে। এবং এই যে মান্না ভাইরা দীর্ঘদিন ধরে যেই সংস্কারের দাবিতে আপনার ফেসিবাদী সময়ে জুলুম নির্যাতন সহ্য করে কথা বলে যাচ্ছিলেন, এটার যে একটা সুবর্ণ সুযোগ এলো, এই সুযোগটা কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারবো না। তো সেই প্রেক্ষিতে এনসিপির রাজনীতি মূলত বলতে পারেন যে উই আর রিফর্মিস্ট।
পলিটিক্স করছি এই মুহূর্তে। আমাদের এখন মূল এজেন্ডাটা হলো সংস্কার বাস্তবায়ন করে এমন একটা গ্রাউন্ড তৈরি করা যে ভবিষ্যতে যাতে বাংলাদেশের শাসনতান্ত্রিক যে জটিলতা, বিশেষ করে আমরা বারবার দেখেছি এখানে পাওয়ার ট্রানজিশনের ক্ষেত্রে যে সংকট, এই সংকট থেকে কীভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি। তো সেই উত্তরণের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে জায়গায় আছি, আমাদের এখন রাজনীতিতে নির্বাচন করতে হবে, কিন্তু নির্বাচনটা শুধুমাত্র যে আমাদেরকে সংসদে যেতে হবে কিংবা ক্ষমতার অংশ হতে হবে সেটার জন্য নয়, বরং আমাদের নির্বাচনটা হতে হবে এই যে এতগুলো রাজনৈতিক দল মিলে এই গণঅভ্যুত্থান সংগঠিত হলো, গণঅভ্যুত্থানের পর যে প্রাতিষ্ঠানিক সংস্কার, তারপর বিভিন্ন প্রশ্নে যে ঐকমত্য হলো, এটার মাধ্যমে একটা চূড়ান্ত পরিণতি হলো নির্বাচন। নির্বাচনের পরবর্তীতে কার্যকর সংসদ, যে সংসদে আপনার সত্যিকার অর্থেই গণতন্ত্র নতুনভাবে পথ চলা শুরু করবে। সেই প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করতে চাই এবং সেই প্রক্রিয়াটা কোনোভাবে ব্যাহত হোক সেটা আমরা চাই না। তো সেক্ষেত্রে নির্বাচনটা আমরা যে কোনো ফর্মে নির্বাচন হবে, আমরা হয়তো নির্বাচনে যাব, কিন্তু মূল জায়গাটা হলো যে আমরা কিভাবে নির্বাচনে যাব। এবং আপনি যে প্রশ্নটা বললেন না যে জোটবদ্ধ কিংবা আলাদা, বাংলাদেশে আসলে প্রথমত বাংলাদেশে আমরা যত গণতান্ত্রিক যাত্রায় দেখেছি কখনোই কোনো দল এককভাবে এখানে রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার গঠন করেনি। সবসময় আপনার কোনো না কোনো জোট হয়ে, এটা 4 দলীয় হোক, আপনার 12 দলীয় হোক, কোনো না কোনো জোটভাবে সরকার গঠন করেছে। কিন্তু নির্বাচনে জোটটা কি আসলে? জোট কিন্তু একটা কৌশল। আমরা দেখেছি যে যেই রাজনৈতিক দলই হোক না কেন, তারা এমনভাবে নিজেদেরকে জনগণের মাঝে মানে এস্টাবলিশ করতে পারেননি যে তারা এককভাবে সরকার গঠন করতে পারে। তারা সেক্ষেত্রে তাদের মানে সমমনা কিছু দলকে একসাথে করে তার সরকার গঠন করতে হয়েছে। কিন্তু এটার মাধ্যমে এটাও প্রমাণিত হয় বিদ্যমান যে বড় দলগুলো আছে তারা জনগণের মধ্যে সে আস্থার জায়গাটা তৈরি করতে পারেননি। সে আস্থার জায়গা তৈরি করতে গেলে তাকে আরও অনেকগুলো ভয়েসকে সাথে নিতে হচ্ছে। যেমন গণতন্ত্র মঞ্চ, যদি ভোটের রাজনীতিতে চিন্তা করেন, এটা হয়তো খুব বড় আপনার মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসবে কোনো দলের জন্য, এরকম না। বাট কিন্তু গণতন্ত্র মঞ্চের যে দলগুলো আছে, এই দলগুলোর আপনার পলিসি লেভেলে এবং রাষ্ট্র নিয়ে তাদের এমন কিছু সুন্দর চিন্তা আছে, তাদের এমন একটি সংগ্রামের ধারাবাহিকতা আছে, এটার সাথে আরেকটি যে কোনো বড় দল যাদের আপনার ভোটের রাজনীতিতে আপনার যেই এস্টাবলিশমেন্ট থাকা দরকার, যে সংগঠন থাকা দরকার, সেটা আছে, যখন একসাথে হয়ে যায় তখন কি হয়, গণতন্ত্র মঞ্চের আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম আর কি, আমি একটা গ্রাউন্ড তৈরি করছি যে গণতন্ত্র মঞ্চের যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু একটা বড় সংগঠন ধারণ করলো, ধারণ করে কিন্তু জনগণের কাছে একটা ম্যানিফেস্টো নিয়ে গেল যে দেখেন আমরা এই বিষয় নিয়ে গেলাম। তার মানে জনগণ আসলে এমনভাবে মানে এমন সরকার চায়, এমন আপনার রাষ্ট্র পরিচালনায় এমন রাজনৈতিক দল চায় যেটা বড় রাজনৈতিক দলগুলো সেই আকাঙ্ক্ষার সাথে আপনার মানে কোনোভাবে একাত্ম হতে পারছে না। এনসিপি এখন এই অবস্থায় কি করবে? এনসিপিকেও এখন যেহেতু আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা নতুন দিনের রাজনীতির কথা বলছি, আমরা বলছি যে পুরাতন যেই সেটেলমেন্ট আছে, পুরাতন যে আপনার মানে রাজনৈতিক সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির বদলে নতুন একটা সংস্কৃতি এখানে প্রয়োজন এবং এই সংস্কৃতির ক্ষেত্রে এনসিপি তার সমমনা দলগুলো নিয়ে কাজ করে যাবে এবং এটাই গণঅভ্যুত্থানের স্পিরিট। তো সেক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে চিন্তা করছি যে আমরা কি এমন করতে পারি যে আমরা সমমনা যারা একই রকম চিন্তা করি, একই রকম আকাঙ্ক্ষা যাদের, তাদেরকে নিয়ে কি একসাথে একটা মোর্চা করতে পারি কিনা, একটা জোট করতে পারি কিনা। এইটাই কিন্তু আমাদের যেই আপনি নির্বাহী কাউন্সিলের যে মিটিং ছিল, এই মিটিংয়ে সবচেয়ে বেশি আপনার আমাদের সদস্য সেখানে এইটার পক্ষে মতামত দিয়েছে। পাশাপাশি যে মতামতটা এসেছে যে যদি এখন এই মোর্চাকে আসলে ভোটের রাজনীতিতে ভালো কিছু করতে পারবে, অথবা এই মোর্চা যদি বিদ্যমান যে এখানে একটা বড় দুইটা আপনার বলয় দেখা যাচ্ছে, এই বড় দুইটা বলয়ের মধ্যে কোনো একটাকে যদি সাপোর্ট না দেয়, আমরা দেখব যে এখানে এই দুইটা বলয় মানে এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ চলে আসতে পারে, যেটা এই মুহূর্তে যেহেতু এখানে বিচার চলমান, এখানে সংস্কারের কার্যক্রম চলমান, এখানে যদি তৃতীয় কোনো পক্ষ এখানে চলে আসে এবং এখানে যদি এক্সটার্নাল কোনো হস্তক্ষেপও চলে আসে এটার মাধ্যমে, তখন কিন্তু আমরা এখানে যেই পক্ষগুলো মিলে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী জমানা নতুন রাজনীতির আমরা আলাপ তুলছি, পুরো রাজনীতিক এই প্রসেসটা কিন্তু থমকে যেতে পারে। ওকে, আমরা এই যে আপনি যে জায়গাটা বলেছেন শেষ করে দিচ্ছি, আমরা আবার ঠিক এখান থেকে আপনিই শুরু করবেন। সেক্ষেত্রে আমরা হয়তোবা বড় কোনো জোটের কোনো একটার সাথে আমরা নির্বাচনী অ্যালায়েন্স করতে পারি। আচ্ছা, নির্বাচনী জোট করতে অনেক ধন্যবাদ। আমরা আবারও আসবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। সাথে আছে আমি মুকসিমুল হাসান, আমাদের সঙ্গে অতিথি রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব নাগরিক
জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের ভিতরে যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি একটু মান্না ভাই আপনার কাছে যেতে চাই। আমরা জোটের রাজনীতি নিয়ে আর খুব বেশি আলোচনা করব না, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। এই যখন আপনি নিজেও বলছিলেন যে হয় একটা গণমাধ্যমে আসে আর একভাবে ব্যাখ্যাও করা হয় ভুল, এরকম সময় আমরা বিভিন্ন সংবাদে যেটা দেখছি সেখানে এরকমও বলা হচ্ছে যে আসন সিলেক্ট হয়েছে, আপনি কোন আসনে নির্বাচন করবেন, জোট গণতন্ত্র মঞ্চ কতটা আসন পাবে, নাগরিক দুঃখিত মানে এই গণ অধিকার পরিষদ তাদের জন্য আসন, এগুলো কি আসলে মিথ নাকি কিছু বাস্তবতার সাথে মিল আছে? ওই যে বলে না, হিন্দিতে বলে সাজ সাজি খবর, আর ইংরেজিতে বলে এনিথিং দ্যাট ব্লিডস লিডস। তো এটা এরকম, মানে যেটা উত্তেজনা তৈরি করবে সেটা আমার খবর কি? আপনি খুবই ভালো একটা খবর, এইবারে আলুর উৎপাদন এত বেশি হয়েছে, কোথাও আলোচনা হবে না। কিন্তু যদি হয় যে এবার আলুর মড়ক লেগে গেছে, তাহলে আলোচনা হবে। মানে নিউজের ক্যারেক্টারটা এরকম হয়। তো এইটা একটা সমস্যা হয়েছে যে যেগুলো যেগুলো খবর আসছে সেই খবরের ভেতরেরটা ওই রকম করে থাকছে না। কিন্তু যদি ভেতরে ঢোকা যায় তাহলে আমি মনে করি পজিটিভ থাকবে। আপনি প্রশ্নটা আরেকবার বলেন, আমি হয়তো পয়েন্ট কোনো মিস করি কিনা সেই। আচ্ছা, আমি বলি যে গত 30 অক্টোবর 300 আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ায় প্রথম দফায় 142 আসন একটা খবর লিখে দিল সবাই, যার মধ্যে আগ্রহ আছে। আমার এলাকার লোকজন চিন্তা করে মাহমুদুর রহমান মান্না কি জোটের ভোট করবে না কি রকম করে করবে, কোন গাবতলী থেকে করবে, কোথায় থেকে করবে। এখন আমরা আবার আলোচনা করছি যে আমরা যে ভোট করব কোনো পলিসি ঠিক হয়নি। এই ভোটটা আমি কিভাবে দেখব? এক্স্যাক্টলি এত বড় রক্তক্ষরণের পরে আমি চাই সেই রক্তের ঋণ যাতে আমি শোধ করতে পারি। সেটা আমি কেমনে করব? আমার কমিটমেন্ট দিয়ে। আমি মনে করি বাংলাদেশ বদলানো যায়। কি কি পদ্ধতিতে সেই প্রোগ্রাম বলবো। আমি যার সাথে পার্টনারশিপ করব তাকে আমি বলবো, লোক এই প্রোগ্রাম নিয়ে কিন্তু আমি আসছি। উনি আমার অর্ধেকটা মানবেন, অর্ধেকটা মানবেন না, আমিও তার অর্ধেকটা মানবো। এই আলোচনা হলো না, কিন্তু ক্যান্ডিডেট ডিসাইড হয়ে গেল, তাহলে আগের সাথে এতে কোনো তফাৎ থাকলো না। আমরা এই জন্য কী করেছি, বিএনপি আমাদের কাছে লিস্ট চেয়েছে, আমরা লিস্ট দেই। আমরা বলেছি আমরা আমাদেরটা প্রিপেয়ার করি, তারপরে বক্তব্য নিয়ে আপনাদের সাথে বলবো। আমরা 140টা দিয়েছি, আমরা 3-4 দিনের মধ্যে বাকি 160টা দেব। নিশ্চয়ই 300টা ওপর তো নেগোসিয়েশন হবে না। এই নেগোসিয়েশনে ধরলাম বিএনপি বড় দল, ওরা বেশি পাবে, মেবি অনেক বেশি পাবে, তাও আমাদের সমস্যা নেই। কিন্তু আমি যে প্রোগ্রামগুলো বলছি সেটার ব্যাপারে কি মনে করছেন, বিচারের ব্যাপারে কি মনে করছেন, তারপরে এই যে দুর্নীতি দমন করা, গণহত্যা, এগুলো কি মনে করছেন, কিভাবে পলিসি করবেন, সংস্কারকে কিংবা জুলাই সনদকে কনস্টিটিউশনাল একটা কভারেজ দেবেন কেমনে, তার সাথে সাথে সোসাইটি চেঞ্জ করবেন কেমনে। এগুলো হয় নাই। তখন যেগুলো লেখে এগুলো শুধু খবরের জন্য খবর, এগুলো কোনোটার মধ্যেই কান দেওয়ার দরকার নেই। একটা মজার ঘটনা আপনাকে বলি, আমি জানি না এখানে এটা বলাটা ঠিক হবে কি না, বলেন প্লিজ। আর তারেক রহমান বগুড়াতে যারা যারা আছেন ইলেকশন করবেন, ওখানকার জেলার নেতা, তাদের নিয়ে আলাদা করে বসেছিলেন অনলাইন। তো এলাকার নমিনেশনের কথা উঠেছে, তো যখন আমার এলাকার কথা উঠেছে তখন বলেছেন যে নাগরিকের মান্না ভাই তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে তার ক্যান্ডিডেচার, পজিটিভ ধরবেন না নেগেটিভ ধরবেন। অনেক পত্রিকা নিউজ করে দিয়েছে মান্না বগুড়া 2 কনফার্ম, তারিখ জিয়া বলেছে। অনেকে বলেছে না উনি এই ব্যাপারে কিছু বলে নাই। কোনটা ঠিক? আমাকে যে জিজ্ঞেস করেছে আমি বলেছি আমার সাথে ওনার কথা হয়নি, বিএনপির কোনো কথা হয়নি, আমি আমার দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট। আমরা 140 জন যারা ঘোষিত তারা ক্যান্ডিডেটটা, কিন্তু প্রাথমিক বাছাইয়ের ক্যান্ডিডেট, তার মানে পরবর্তী আলোচনা চলবে। এবং আমরা এটাও বলছি আমরা কিন্তু ওপেন আছি, এরকম না যে শুধু বিএনপির সাথে এটা সেটেল হতে হবে, এটা অন্যভাবেও সেটেল হতে পারে, এটা এনসিপির সাথেও আমাদের সেটেল হতে পারে, ওই 3 দলের সাথে। জামাতের সাথে তো হতে পারে না? জামাতের সাথে হতে পারে নাই আমি এখন বলবো, তবে একটা কোয়ালিফিকেশন বলে রাখি। জি, পৃথিবী অনেক বদলেছে, এখন মতাদর্শের ভিত্তিতে ডিফারেন্সিয়েশন হচ্ছে না। সোশ্যালিজম তো নাই, আপনি ক্যাপিটালিজমের কি বলবেন, বড় ওয়েলফেয়ার একটা পলিসি বলতে পারেন। সেটা যদি চলে যায়, ধরেন বাংলাদেশে, ধরেন ঢাকা মহানগরের এই যে যানজট, এটা কীভাবে দূর হবে?
এনসিপি একটা প্রোগ্রাম দিয়েছে, নাগরিক ঐক্য একটা দিয়েছে, বিএনপি একটা দিয়েছে, জামাত একটা দিয়েছে। তার মধ্যে জামাতের প্রোগ্রামটা সবচেয়ে ভালো। মানুষ কোন দিকে যাবে না, ওরা জামাতপন্থী ভাই, ওদের সাথে যাবো না, এই কথা কিন্তু এখন হবে না। আর এখন হবে প্রোগ্রামটা কোনটা প্র্যাগমেটিক, কোনটা বাস্তবধর্মী, যে কোনটা বাস্তবায়নযোগ্য, মানুষ তার পক্ষে যাবে। এবং সেই দিক বিবেচনা করেই আমি মনে করি আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আস্তে আস্তে নির্ধারিত হবে। অতএব জামাতের সাথে হবে না মানে এ পর্যন্ত জামাতের সাথে আমাদের কিছুই ডেভেলপ করেনি, তারাও কিছু বলেনি, আমরাও কিছু বলিনি। কিন্তু এটা তো ঠিক, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সাথে একমত হওয়ার তো চেষ্টা করেছি আমরা। সেখানে তো কোনো তিক্ততা আছে একমত হওয়ার ক্ষেত্রে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যেহেতু অনেক মতামত যেহেতু একই রকম আসছে, সেখানে কোনো আপনাদের তিক্ততা তো নাই? না, এটা তো একটা মজার ব্যাপার না। দুই নেত্রী ছিলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া। কেউ কারো চোখের দিকে তাকাতো না, কোনোদিন দেখে হাসে নাই, শুভেচ্ছা বিনিময় করে নাই। হ্যাঁ, আচ্ছা, ইতোমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকুন। এই লাইনে আমি শেষ করে দিই। জি। যখন সংসদে দুইজনের পাশাপাশি আসলো তো আগে থেকেই ঠিক করা, দুইজন মিলেই করুক আর আলাদা করেই করুক, দুইজন দুই গোড়ায় গিয়ে বসেছে। সেই দেশে এতগুলো দল 8 মাস ধরে আলোচনা করেছে একদম ডায়াগরালি অপোজিট আইডিয়ার। আমরা তো উই হ্যাভ কাম আউট উইথ আ কমন প্রপোজাল। ফাইনাল হয়নি, এর মধ্যে টোটাল ডিসেন্ট আছে, কিন্তু তারপরে আমরা হোপফুল আমরা নির্বাচনে যেতে পারবো। আমি বিগ ডেভেলপমেন্ট মনে করি। ওকে ওকে, আমরা একটু দেরিতে আসলেও আমরা এখনই যেহেতু রিপন ভাইকে পেয়েছি, রিপন ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেই। রিপন ভাই অনেক যানজটের ভিতরে পড়েছিলেন। যানজট না, আমি একেবারে ঠিক 14 ঘন্টা 14 আওয়ার্স জার্নি করেছি। খুলনার একেবারে প্রান্তিক জায়গা, একেবারে উপকূল জায়গা পাইকগাছাতে আমাদের দলের যুব সমাবেশ ছিল। সেই যুব সমাবেশ সকালবেলা যে মানে অংশগ্রহণ করেছি, আবার 1 ঘন্টা সমাবেশ করে আবার মানে ফেরত এসেছি। তারপর রাস্তা যাওয়া হয় হানিফ ফ্লাইওভারে 1 ঘন্টা। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যদি এই টপিকটার পরে আমরা একটু আরো পলিটিক্যাল কিছু বিষয় যাব, এটা নিয়ে আপনারা একটু ছোট্ট করে শুনতে চাই। সেটি হচ্ছে ভোট জোটের রাজনীতি। এটি ছিল আজকের বিষয়। আমরা দেখছি যে কিছু দল আলাদা করে জোট গঠনের চেষ্টা করছে। তার ভিতরে 9টি দলের আলোচনায় আছে, গণতন্ত্র মঞ্চের 6টি দল সহ এবি পার্টি এবং নাগরিক গণ অধিকার এবং এনসিপি, এরকম একটা আলোচনা আছে। এর বাইরে জামাত দেখছি আমরা, তাদেরও একটি এলাই আছে, আপনাদেরও একটু এলাই আছে। না, আমাদের কোনো অ্যালায়েন্স নাই। 12 দলীয়, না, আমি যেটা বলি আমাদের কোনো অ্যালায়েন্স নাই। 12 দলীয় জোট, এটা আমাদের কোনো অ্যালায়েন্স নাই। এটা তারা নিজেদের মানে 12টি দল, তারা সব দ্বারা সমমনা, তাদের তারা একটা সমমনা জোট তারা করেছেন। আমাদের সাথে কোনো জোট নাই। আমাদের সাথে আন্দোলন সংগ্রামে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত 16 বছর এবং বিভিন্ন পর্যায়ে মানে অনেক রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের একটা মানে নৈকট্য ছিল। আমরা একসাথে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করে, তার মধ্যে মান্নাভাইদের নেতৃত্বাধীন গণতন্ত্র মঞ্চ যেটা, তাই তো, মানে তাদের সাথে বলা যেতে পারে যে আমাদের সবচেয়ে বেশি নৈকট্য ছিল আন্দোলন সংগ্রামে। কিন্তু অ্যাজ সাচ আমাদের মানে কোনো জোট এখন পর্যন্ত নাই। নির্বাচন কেন্দ্রিক, তবে হ্যাঁ, আপনি নির্বাচন কেন্দ্রিক যে জোটের কথা বলছেন, বাংলাদেশে বলা যেতে পারে 1991 সাল থেকে একটা জোটের ধারণা কম বেশি এদেশে চলছে। এটা এক সময় ছিল না। যে জোটের ধারণা যেহেতু চলছে, ফলে জোট গঠন হওয়া, না জোটগুলোর মধ্যে নানা মেরুকরণ হওয়া, এটা আমি কোনো অস্বাভাবিক কিছু দেখি না। বরং বাংলাদেশে অনেক বছর ধরে চলে আসার যেটা রীতি বা একটা প্রক্রিয়া, তাই না, বা মানে মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠেছে এই ধরনের মানে জোট গঠনের ক্ষেত্রে, নির্বাচনকালে অথবা আন্দোলন সংগ্রামে। এটা অস্বাভাবিক না। আর আমাদের দলের তরফ থেকে তো আমাদের পার্টির ভারপ্রাপ্ত মানে চেয়ারম্যান, তিনি তো খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করেছেন যে নির্বাচনে যদি সেইভাবে জোট নাও হয় তাহলে আমরা আমাদের শরিক দলগুলো অর্থাৎ আন্দোলনে যারা আমরা যারা একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেটা অনেকেই হতে পারেন, তাই না, বলেছেন যে আমরা নির্বাচনের পরে তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব, একটা জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ একসাথে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, একসাথে আমরা স্বৈরাচারকে হটিয়েছি, একসাথে আমরা সরকার গঠন করব, একসাথে আমাদের যে সংকটগুলো মানে থাকবে, গণতন্ত্রের যে চ্যালেঞ্জগুলো থাকবে, তাই না, সেই চ্যালেঞ্জগুলো আমরা একসাথে মোকাবেলা করব। ইটস এ ভেরি গুড স্পিরিট, আই মাস্ট সে।
আচ্ছা, এরপরে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের বক্তব্যে, সেখানেও তিনি পিআর পদ্ধতি বলছে যে জনগণের সঙ্গে পরিচিত নয়, এই পদ্ধতিতে ব্যক্তি স্বাধীনতা থাকে না। সেই প্রসঙ্গে না যাই উনি একটি কথা প্রসঙ্গে যে আপনি কিছু যাবেন না কেন? এটা পরে আসবো, সেজন্য পিআরটা নিয়ে একসঙ্গে আলোচনা করব। কারণটা হচ্ছে দেখেন, পিআরটা নিয়ে এর পরের টপিক পিআর। এর আগে একটা ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে নতুন ভাবনা হাজির করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির। একটা কথা মনে রাখতে হবে কি, যে আজকে যে দেশটি বাংলাদেশ, আমি আসাদুজ্জামান রিপন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম 80s-এ। এটা কি আমার গর্বের জায়গা না? এটা যদি পাকিস্তান আমল হতো, আমি কি এরকম একটি জাতীয় সংগঠনের সভাপতি হতে পারতাম? তাই না? আজকে বাংলাদেশে আমরা নিজেদের সরকার পরিচালনা করি, আমরা বাংলাদেশটা একটা মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা নিজেদেরকে আমরা মানে চিন্তা করি, অথবা আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করি, তাই না? আমাদের দেশের অনেক যে উন্নতি হচ্ছে সেটা তো আমাদের দেশকে কেন্দ্র করে। তো সুতরাং এটা যদি এক পাকিস্তানি কাঠামোর মধ্যে যদি আমরা থাকি, সবচেয়ে বড় কথা পাকিস্তান সৃষ্টির যে কাঠামোটা, এটি তো একটা ভুল কাঠামো ছিল। পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের কোনো তত্ত্বে পাকিস্তান নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার হওয়ার যেই যৌগ উপাদানগুলো থাকে, তা কোনোটাই কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠনের পেছনে ছিল না। 1200 মাইল দূরে, বর্ডার নাই, অন্যান্য সংজ্ঞায় সংজ্ঞায়িত না, এমন একটা রাষ্ট্র তো মানে যে কত 23 বছর ছিলাম নাকি আমরা, প্রায় নাকি 23 বছর ছিলাম। এটা কি অনেক বেশি ছিল না? হ্যাঁ। এবং একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি। অনেক মানুষের ত্যাগ ছিল, তাই না? ইতিহাসে একটা নতুন দেশ হিসেবে মানচিত্র, একটা নতুন মানচিত্র পেয়েছি আমরা। এটা কি আমি অহংকার করি না? এটা কি আমার গর্বের বিষয় না? অবশ্যই। মানে প্রজন্মান্তরে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি একটা গর্বের বিষয় না? এটা কি ভুলে যাওয়ার বিষয়? অথবা এইটার পাশাপাশি মানে অন্য কোনো ধারণা আশাটা কি খুব যৌক্তিক হবে, অথবা মানুষ কি গ্রহণ করবে? নিশ্চয়ই না। আবার আমি এটাই বলতে চাই যে আমি ওই 72-এর ভাবনা, 73-এর ভাবনা নিয়ে বা 75-এর ভাবনা বা নিয়ে থাকবো, গতকালকের ভাবনা নিয়ে তাও না। আমাদের দেশের জন্য যা প্রয়োজন। আচ্ছা বলেন তো, 10 বছর আগে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে কোনো কিছু ছিল? আমরা শুনি নাই, নাম শোনেননি। চ্যাট জিপিটি বলে কোনো নাম ছিল? শোনেননি। বাট বাস্তবতা হচ্ছে আপনাকে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। বাস্তবতা হচ্ছে আপনাকে আপনার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে হয়। আমি কিছুদিন একটা বিদেশে একজন ডাক্তারের মানে আমি সেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। আমি দেখলাম যে উনি একটা দিয়ে কি বলে একটা মানে আইফোন দিয়ে তিনি ব্লাড প্রেশার মানে কি বলে এটাকে ইসিজি মনিটর করছেন ওনার এর মধ্যে। এটা কি আপনি 10 বছর আগে চিন্তা করতে পারতেন যে ছোট্ট একটা মানে আইফোনের মনিটরের মধ্যে একটা পেশেন্টের তার ইকোকার্ডিওগ্রামটা মানে ডাক্তার দেখছেন বা করছেন? অনেক বড় ডিভাইস লাগছে না। তো সুতরাং আপনার যেটা বাস্তবতা, যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, এটা আপনাকে ভাবতে হবে। বাংলাদেশে আপনি কি 10 বছর 15 বছর আগে ভাবতে পারতেন যে আমাদের প্রবাসীরা ভোট দেবে বা প্রবাসীদের ভোট রেজিস্ট্রেশন হবে? এটা আপনি চিন্তা করতে পেরেছিলেন না। তো সুতরাং বাংলাদেশকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের যে যুব সমাজের, আমাদের তরুণদের যে স্বপ্ন, তাই না, সেই স্বপ্নগুলো পূরণের জন্য আপনি তো ঠিক 50 বছর আগের, 40 বছর আগের পুরনো ধ্যান ধারণার মধ্যেই যে ঘুরপাক খাবে, নট দ্যাট। কিন্তু বাট প্রগ্রেস করা মানে প্রগতি, সমৃদ্ধি মানে এই নয় দাদার নাম ভুলে যাওয়া, বাবার নাম ভুলে যাওয়া, এটাও কোনো কিন্তু প্রগতি নয়। ওকে, আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটু ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই। আপনি আগের বক্তব্যের সময় বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংলাপ কিংবা এই সংস্কার বিচার এগুলো আপনাদের অবশ্যই প্রায়োরিটির লিস্টে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কি কখনো আপনাদের এরকম মনে হয় যে একটু পরে নির্বাচন হলে আপনাদের ভালো হতো, যেহেতু গঠিত হয়েছে বেশি দিন দল না? না, আমাদের মনে হয় নির্বাচন অ্যাজ ইটসেলফ এটা আগে পরে আমাদের কখনোই কনসার্নের বিষয় ছিল না। যদি গভর্নমেন্ট সঠিকভাবে কাজ করতে পারতো, সবার সাপোর্ট পেত, প্রতিষ্ঠানগুলো যদি আসলে একেবারে তলানি থেকে শুরু না করতে হতো, হয়তো বা গভর্নমেন্ট আরও আগে নির্বাচন আয়োজন করতে পারতো। নির্বাচন একটা আলাদা বাস্তবতা আছে, কারণ আমাদের কমিটমেন্টটা হলো যে গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তন, যেটা জনগণ প্রত্যাশা করে, সেই পরিবর্তনটা আসলে সংঘটিত হচ্ছে কিনা।
এখনো যে নির্বাচন যেই ডেট ঘোষণা করা হচ্ছে একটা টেন্টেটিভ টাইমলাইন, এটাতে কিন্তু আমরা শুরু থেকে আমরা বলছি যে এটা ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বর আমাদের জন্য কনসার্ন না। কারণ আমাদের নির্বাচন আপনি যদি 6 মাস আগেও বলতেন কিংবা আরও 1 বছর পরে হলো, আমাদের রেজাল্ট মানে সত্যিকার অর্থে এটা খুব বেশি যে মৌলিক পরিবর্তন হবে তেমন না, কিন্তু কোন পরিবর্তনটা আমরা দেখতে পাই, যেমন গত 8 মাস যে আলাপ আলোচনা হলো, 8 মাসের আলোচনার পর এখন একটা আমরা জাতীয় একটা ঐক্যমত আসছে যে এই বিষয়গুলোতে আমরা পরিবর্তন চাই। আবার কিছু কিছু বিষয় আমরা নোট অফ ডিসেন্টও এসেছে, এখন আমরা সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে যে না এই জিনিসগুলো আবার কিভাবে আর একটু আগানো যায়। এখন আমরা যদি 17 তারিখে জুলাই সনদ সরকার ঘোষণা করে, আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা আপনার জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই নাই। কেন নিই নাই? কারণ এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখন পর্যন্ত মীমাংসিত না, যেমন উচ্চকক্ষে পিয়ার আসলে এটা কি হবে, তারপর নোট অফ ডিসেন্টগুলো কি আপনার গণভোটে যাবে কিনা। তো এখন এই বিষয়গুলো এখন আমরা আলাপ আলোচনার মাধ্যমে আরও প্রোগ্রেস করছি। মানে ব্যাপারটা এমনটা না যে ধরেন আপনার এই জিনিসটা হচ্ছে না, লাস্ট মোমেন্টে হলে কি খারাপ কিছু হবে কিনা। মূল জায়গাটা হলো যে এখানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। একটা জাতির জীবনে 18 কোটি মানুষ, সব প্রতিটা মানুষ একটা গভর্নেন্সের মধ্যে দিয়ে পরিচালিত হয়, একটা সরকারের মাধ্যমে পরিচালিত হয়। আমরা দেখেছি গত 1 বছর বিভিন্ন কারণে হলো এইটা একটু আপনি একটু ব্যাখ্যা করেন। আপনারা বললেন যে জুলাই সনদে আপনারা সই করবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো নেননি, তার মানে জুলাই সনদটার একটা খসড়া বা ধারণা এতদিন ঐকমত্য কমিশনে আলোচনা হয়ে তো সবার মাধ্যমেই মোটামুটি একটা পর্যায়ে আসছে, তো সেইখান থেকে কি কারণে আপনারা এখন এই সিদ্ধান্তটা নিতে পারছেন না? প্রক্রিয়াটি কি হবে বাস্তবায়নের নাকি? বাস্তবায়ন প্রক্রিয়ায়, মানে সনদের বিষয়গুলো নিয়ে আলোচনা না? সনদের বিষয়ে একটা বিষয় হলো, যেমন এখানে দেখেছি যে সবগুলো রাজনৈতিক দল যেখানে একমত হয়েছে, এখানে একটি কি দুইটি দলের জন্য দেখা যায় অনেকগুলো জিনিস আটকে যাচ্ছে, তো সে ধরনের সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে। পাশাপাশি এখানে সনদ বাস্তবায়নের জন্য এটা অর্ডিন্যান্স, আপনার অর্ডার কিংবা আদার্স আইনি জটিলতাগুলো কিন্তু গভর্নমেন্ট স্পষ্ট করতে পারছে না। এবং আমার মনে হয় যে এখানে তারা যে বিশেষজ্ঞ মতামত নিয়েছে, বিশেষজ্ঞ মতামতে এখন পর্যন্ত সবচেয়ে যে ভালো আপনার মানে বেস্ট পসিবল অপশন হিসেবে গণপরিষদ এসেছে, কিন্তু গণপরিষদে সরকার যেতে পারছে না। যেহেতু বিশেষজ্ঞ মতামতে যেই পরামর্শ পেয়েছেন সেই পরামর্শ অনুযায়ী সরকার মানে এটা বাস্তবায়ন করতে পারছে না। গণভোটের মতো তো পেয়েছে না, বিশেষজ্ঞ মতামতে, এখানে মান্না ভাই আছেন, আমি যদি ভুল হই উনি কারেক্ট করে দিতে পারবেন। বিশেষজ্ঞ মতামতে এখানে আসছে যে মানে বেস্ট পসিবল সলিউশন হলো গণপরিষদ, যেটার মধ্যে আসলে আমাদের এই যে এখন যদি প্রেসিডেন্সিয়াল অর্ডার দেয়, এখন তো প্রেসিডেন্ট নাই, মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার দেয় কখন, যখন সরকার প্রধান প্রেসিডেন্ট হিমসেলফ। না, এই প্রেসিডেন্ট তো এটা তো কিন্তু সরকার প্রধান না, রাষ্ট্রপ্রধান। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডারটা কখন দিতে পারে? যখন প্রেসিডেন্ট নিজেই সরকার প্রধান, রাইট? মানে এই জায়গাটা এখানে করতে হবে। অধ্যাদেশ বেশিরভাগের ক্ষেত্রেই প্রেসিডেন্ট, অধ্যাদেশ না, অর্ডারের ক্ষেত্রে বলছি, অর্ডিন্যান্স না। আমরা তো অর্ডিন্যান্স চাচ্ছি না, অর্ডিন্যান্সের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা অর্ডিন্যান্সের চেয়ে বড় কিছু চাচ্ছি এটা, এবং সবাই একমত হয়েছে যে একটা অর্ডার হবে, এবং অর্ডারের অনেকগুলো ফরম্যাটও প্রস্তাব এসেছে। যে ফরম্যাটেই থাকুক রাষ্ট্রপতিই করবে, প্রেসিডেন্টই করবে, যে ফরম্যাটেই থাকুক সিএ করবে, নির্বাহী প্রধান করবে। এটা এখন যদি নির্বাহী প্রধান না, আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, পরামর্শ আসছে এক্সপার্টদের। মান্না ভাই, আপনার নিশ্চয়ই খেয়াল আছে স্বাধীনতার পরে আমরা রাষ্ট্রপতির যে 50 ধারা, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স 50, যেটা আমরা এটা বাতিল চাইতাম, সেই 73-74 আমরা বলতাম। তো মানে প্রেসিডেন্টের একটা অর্ডার থাকে, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্টের কোনো অর্ডার, মানে অর্থাৎ যেটা তখন বলা হতো পিও, মানে আমরা স্বাধীনতার পর থেকে প্রেসিডেন্সিয়াল অর্ডার বা প্রেসিডেন্টস অর্ডার হোয়াট এভার, কিন্তু মানে প্রাইম মিনিস্টার্স অর্ডার, মানে আমি চিফ অ্যাডভাইজার ইকুইভ্যালেন্ট প্রাইম মিনিস্টার, মানে সরকার প্রধান, চিফ অ্যাডভাইজার্স অর্ডার এরকম, মানে বা প্রাইম মিনিস্টার কনস্টিটিউশনাল এক্সপার্টরা যেটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার। আচ্ছা, মিনিং কি বলতে পারবো না, এটা বিতর্ক হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে কথা হয়েছে, সংবিধান আদেশ নিয়ে, একদম শব্দটাই এরকম, সংবিধান আদেশ। আচ্ছা, আপনার কাছে যে বিষয় জানতে চাচ্ছিলাম এই সংক্রান্ত, এই সংক্রান্ত বিষয়টা আমার মনে হয় এখানে যারা দেখছেন তাদের মধ্যে একটা কনফিউশন। আপনি ক্লিয়ার করেন, আপনাকেই তো কথা বলতে। হ্যাঁ, বিষয়টা ওই যে ভাই যেটা বলেন যে প্রেসিডেন্ট যখন একই সাথে হেড অফ দ্য স্টেট এন্ড হেড অফ দ্য গভর্নমেন্ট, তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো সুপ্রিম অর্ডার, হ্যাঁ, তার অর্ডারটা। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনি তো হেড অফ দ্য গভর্নমেন্ট না। এখন তার যে অর্ডারটা, এই অর্ডারটাকে আসলে সুপ্রিম অর্ডার হবে কিনা, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারবেন, কিন্তু উনি তো অর্ডার জারি করতে পারবেন না। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী তো উনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আপনার কাজ করবেন। এখন সেই জায়গায় ওনার আসলে সেই এখতিয়ার নেই ধরনের। এখন এই ধরনের একটা অর্ডারের কথা তো বলা হচ্ছে না, অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে, তার অর্ডারের কথা বলছে না, বলা হচ্ছে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার, বিশেষ সাংবিধানিক আদেশ। এই অর্ডারটা কে দিবে?
চিফ অ্যাডভাইজার দিবে, রাইট? না, না, চিফ অ্যাডভাইজারের পরামর্শক্রমে রাষ্ট্রপতিই দিবে, এটা কনস্টিটিউশনাল অর্ডার, এরকম না? যেহেতু আপনি তো লয়ের ছাত্র, No, no, বলেন no. কি? না, আমি অর্থনীতি কনস্টিটিউশন অর্ডারের প্রভিশন যেহেতু সর্বসম্মতভাবে গৃহীত, কনস্টিটিউশনাল এক্সপার্টরা বলছে, সেটা সই করবে কি এগুলোই আলোচনা হয় নাই, কিন্তু এটা দেওয়া যাবে বলেই সবাই একমত হচ্ছে। কিন্তু আপনি যেটা বলেছিলেন যে প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি একজনই থাকে, আমি যদি বলি যে তখন হয়তো প্রেসিডেন্টের অর্ডার দেওয়া যায় বা এরকম কিছু, বা সেটা অনেক সুপ্রিম হয়ে যায় বা বড় হয়ে যায়। আমি যদি বলি পিও 50 যেটা প্রেসিডেন্সিয়াল অর্ডার 50 যেটা, তখন কিন্তু দেশে একজন প্রধানমন্ত্রীও ছিলেন। প্রধানমন্ত্রী ছাড়া এই দেশ কখনোই সেভাবে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল না। আমি প্রধানমন্ত্রী ছিল, উপপ্রধানমন্ত্রী ছিলেন, এরকম ছিল। মানে আমি বলি প্রেসিডেন্টের যে অর্ডার বলতে আমরা যেটা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি, যে বিশেষ করে রাষ্ট্রপতির 50 ধারা না বুঝেও তখন আমরা সেই 73 সালে তো বলতাম। রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল 73 সালে না, না, 73-এ আবার প্রধানমন্ত্রীতে চলে আসছে। হ্যাঁ, এবং তখন প্রধান মানে বলতে প্রধানমন্ত্রী পদেও একজন ছিলেন, প্রেসিডেন্ট পদে একজন ছিলেন, কিন্তু রাষ্ট্রপতির 50 ধারা মানে 50 ধারা আমরা এটা তখন তো আমরা মানে কি বলে, ওইটা কি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল না? আচ্ছা, আমরা এটা নিয়ে একটু পরে একটু, আমরা আজকে আর এটা নিয়ে আগাতে পারবো না। আমি একটু না, আমি জাস্ট একটু একটা বিষয় বলি যে এখন জুলাই সনদের ব্যাপারে আমরা যে বিষয়টা এখন দেখলাম, যে এখানে আমরা 3টি দলকে 3জন রিপ্রেজেন্ট করছি, আমাদের মধ্যে কিন্তু এখন আলাপ শুরু করলে এখন হয়তো বা আরো বেশি ডিপে যেতে হবে। তাহলে এই বিষয়টা নিয়ে এখনো আপনার ডিসাইসিভ কোনো সলিউশন আসেনি। তো যেহেতু আসেনি, এইটা এই 17 তারিখ সনদ আপনি ঘোষণা করবেন, এখন সাইন করার আগে তো আপনার এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে যে এটা আসলে ঐকমত থাকতে হবে, কে করবেন, এটা কিভাবে করবেন। তো এটা যদি কোনো নির্দিষ্ট রূপরেখা না থাকে, তাহলে এই সনদটা তো আসলে পরবর্তীতে আমরা যেটা আইনি ভিত্তির কথা বলছি, আইনি ভিত্তিটা নিয়ে আরেকটা ডিবেট হবে। তো এই ডিবেটটা আসলে কিভাবে আমরা সমাধান করব, সেইটা আপনার সনদ স্বাক্ষর করার আগে আমাদেরকে দেখতে হবে। যদি আমরা স্বাক্ষর করে আসি, আমরা জানি না আসলে এটা কিভাবে বাস্তবায়ন হবে, পরবর্তীতে হয়তোবা এই অ্যাম্বিগুইটি থেকে আবার নতুন রাজনৈতিক সংকটের জন্ম হতে পারে। আচ্ছা, তার মানে আমি যতটুকু স্পষ্ট হলাম যে জুলাই সনদ ইস্যুতে আসলে কোন কোন বিষয় কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়, খসড়া কি হয়, বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারের কি সিদ্ধান্ত, সেগুলো আপনারা যদি দেখেন, আপনাদের কাছে মনে হয়েছে যে আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে যেরকম হয়েছে বা আপনারা যেভাবে প্রত্যাশা করেন সেভাবে হলে আপনারা সেটা সই করবেন অথবা কি করবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এম আই রাইট? এখানে আমি একটু বলি, আমরা একদম শেষ সময় আছি, মান্না ভাই বলেন। কনফিউশনটা থাকতে পারে কেন, আমি এর আগেও বললাম, কনস্টিটিউশনাল কমিটি একটা প্রপোজাল দিয়েছে, আমরা আলোচনা করে সেটা অ্যাগ্রি করেছি, এটা তো ডিসিশনের ব্যাপার নেই, সেই ভিত্তিতে যাচ্ছে। এটা প্রশ্ন করবে কে? সংসদে করতে হবে, তো সংসদে কেউ করবে না, কারণ সবাই অ্যাগ্রি করছে। আমি নিজেও জানি না যে প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে কিনা। আমার একদিন মাথার মধ্যে কাজ করতো প্রেসিডেন্ট অর্ডার দিতে পারেন, প্রেসিডেন্ট অর্ডার বলে অর্ডার আছে আমি মনে করতাম। তো উনি আবার যেহেতু বলছেন, আমি কন্টেস্ট করছি না, আমি অত ডেফিনিট না, কিন্তু আমার ওই বিতর্কতে যাওয়া লাগছে না, কারণ এটা একটা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার হবে, আমরা সবাই অ্যাগ্রি করছি। এটা নিয়ে বিতর্ক কেউ যদি করে, সেই বিতর্ক সংসদে টিকবে না। সংসদ যখন সংবিধানের উপরেও থাকবে এই অর্ডারটা, কারণ সাধারণত অর্ডার স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার সংবিধানের মধ্যেই তো হচ্ছে, এটা সংবিধানের মধ্যে তো অর্ডার দেওয়ার যে প্রভিশনটা রাষ্ট্রপতি। আমরা একদম শেষ মুহূর্তে সবাই দিলাম, গণভোট পাস হলো, এটা একটা রাজনৈতিক দলের গণভোটে পাস হলো, তখন হবে না কেন? এই গণভোটটা কিভাবে আসলে যাবে, এটা নিয়ে মনে হয় আমাদেরকে আরো এরকম বিতর্ক করলে অনেক বিতর্ক করা যাবে। আচ্ছা, আমরা একটু শেষ একটা প্রশ্ন রিপন ভাই আপনার কাছে একটু সংক্ষেপেই দিবেন, যেটি আপনাকে বলতে গিয়েছিলাম যে পরে করব, এখন সময় শেষ হয়ে যাচ্ছে, এখনই করে নি। সেটা হচ্ছে আজকে ইনোভেশন নামে একটি সংস্থা সহ মোট 3টি সংস্থা একটি জরিপ করেছে, সেখানেও বলেছে বিএনপি মহাসচিবের মতোই যে 68% মানুষ পিআর বোঝে না। বিএনপিও বলছে যে বোঝে না, আবার জামাত বলছে যে বোঝে না, যেহেতু ইসিতেও আজকে যে তারা বলেছে যে বোঝে কি বোঝে না, তাহলে সেটা আমরা নভেম্বরে একটা গণভোট করে দেখি। না, এটা তো আপনি সবকিছু তো টেস্ট করে একটা করে গণভোটে যেতে পারেন না, অনেক বিষয়ে যেহেতু সবাই জনগণকে এখানে বলছে। না না, আপনি সত্যি কথা বলতে কি দেখেন, আপনার গণভোটের ব্যাপারটা আপনার এটা মানুষ বোঝে কি বোঝে না, তার চেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন গণভোটটা ডেমোক্রেটিক কিনা। এটা ডেমোক্রেটিক না, ডেমোক্রেটিক কান্ট্রিতে আছে না। ওয়েল, আপনি যারা গণতন্ত্রের সবচেয়ে বেশি চর্চা করে, যদি একেবারে সূতিকাগার দেশ হিসেবে যদি আপনি গ্রহণ করেন, যদি যুক্তরাজ্যের কথা বলেন, দে ডোন্ট প্র্যাকটিস ইট। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, যেখানে খুব অ্যাকাউন্টেবিলিটি আছে, যেখানে আপনি দেখবেন যে কংগ্রেশনাল হিয়ারিং ছাড়া বিচারক পর্যন্ত নিয়োগ করা যায় না, কংগ্রেশনাল হিয়ারিং ছাড়া যেখানে মানে আপনার অ্যাম্বাসেডর নিয়োগ করা যায় না, সেসব দেশগুলোতে ইভেন
পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 150 কোটি মানুষের বসবাস, সেই দেশও কিন্তু আপনার এটা নাই। হ্যাঁ, ইসরায়েলে আছে, এরকম আরও কিছু আছে, মিক্স সিস্টেম আছে। এখন আপনি দেখেন, আপনি যদি মনে করেন আপনি মিস্টার অপু, আপনি বিএনপি আওয়ামী লীগ করেন না, মান্না ভাইয়ের পার্টি করেন না, ওনাদের পার্টি করেন না, আপনার তো একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থাকতেই পারে পারে না, নাকি আপনাকে আমাদের দল করতেই হবে? এখন আপনি যদি মনে করেন যে না, আমি আই ওয়ান্ট টু স্পিক অন অন বিহাফ অফ মানে সাম আদার পিপল, যারা আমার মতো করে ভাবে, আপনার কি ওখানে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করার কোনো স্কোপ আছে পিয়ারে? নট অ্যাট অল। আপনার একেবারেই নাই। আচ্ছা, তাহলে আপনি এই যে ব্যক্তির স্বাধীনতা, এটা আপনি হরণ করতে পারেন কিনা? ইউ কান্ট। অ্যাকাউন্টেবিলিটি, আপনি আমার নির্বাচনী এলাকায় ধরেন আপনি এমপি হিসেবে প্রতিনিধিত্ব করবেন, আপনাকে তো আমার জানার ব্যাপার আছে। আপনি বুঝলাম যে আপনি পিআরের মধ্য দিয়ে পরবর্তীতে নমিনেটেড হয়ে আপনি পার্লামেন্টে গিয়েছেন, তা আপনার অ্যাক্টিভিটি, আপনার অনেক কিছু আছে যেটা আপনার পার্টি আপনাকে মনোনয়ন করেছে, আপনি পার্লামেন্টে আসেন, বাট আপনার অন্য কিছু আছে যেটা আপনার জনগণ আপনাকে গ্রহণ করতো না। অর্থাৎ আপনার জনগণের কাছে যাওয়ার দরকার পড়ে না, আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনার জনগণকে ফেস করতে না। আপনার পার্টির সুপ্রিমো যিনি আছেন, তিনি মনে করলেন যে আপনি ম্যান অফ ধন কত, আপনি মুন্সিগঞ্জের লোক, আপনাকে পাঠাই দিল নোয়াখালীতে। উচ্চকক্ষে তো এই সমস্যাটা নাই। উচ্চকক্ষে তো উচ্চকক্ষে তো ইনফ্যাক্ট পলিটিশিয়ানের সেই অর্থে যাচ্ছে না। এভার ইনক্রিজিং ডিবেট, এটা ডিবেট করা যাবে না তা না। আচ্ছা, নিশ্চয়ই আসলেই এইটা নিয়ে অনেক বিতর্কের জায়গা আছে, অনেক কথার আছে, কিন্তু আজকে আমরা সময় পাচ্ছি না। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের তিনজনকেই, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।